আমরা দুটো গাইডলাইন মেনলি ফলো করি। একটা হচ্ছে নাইস গাইডলাইন, যেটা বেসিক্যালি ইংল্যান্ড বেসড, আর একটা স্কটল্যান্ডের গাইডলাইন রয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি স্কটল্যান্ড বেসড, ও তার ইউনাইটেড কিংডম। ওকে, সো এত দুর্ভাগ্য যে আমাদের দেশে অপারেশন এত বেশি হয়, বাট উই did not come out with a guideline because we lack the acumen of research in our country. A very unfortunate thing. Anyway, so chronic recurrent tonsillitis কোন সময় করব? ধর এখন আমার অ্যাকিউট টনসিলাইটিস হয়ে আছে, এখন কি করব? কেন করব না? আগের দিন বলেছিলাম, বিকজ অ্যাক্টিভ ইনফেকশনে আমরা উই ট্রাই টু অ্যাভয়েড এনি সার্জারি। বিকজ কেন কি? একটা হচ্ছে ইনফ্লামেশনের জন্য আশেপাশে প্রচুর বোঝা যাবে না, প্লেন ইত্যাদি, হ্যাঁ, সো ইট উইল বি অ্যান ইনকমপ্লিট রিমুভাল। সেকেন্ড, দেয়ার উইল বি এক্সটেন্সিভ ব্লিডিং এর জন্য ফার্দার ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি ইন সার্জারি অ্যান্ড দেয়ার আর চান্সেস অফ মোর কমপ্লিকেশনস, তাই তো? অ্যান্ড অ্যাকিউট টক্সিমিয়া কন্ডিশনে পেশেন্টের সার্জারি করলে তার হিলিং প্রসেস এভরিথিং উইল বি ডিলেড। ওকে, সো দিস ইজ দ্য থিং। হ্যাঁ, তো ক্রনিক রিকারেন্ট টনসিলাইটিস মোর অর লেস 2 উইকস আমরা গ্যাপ দিই, অ্যাটলিস্ট 2 উইকস অ্যাকিউট এপিসোডের পর, তাই তো? তো আমি যে স্কটল্যান্ড গাইডলাইন বললাম বা নাইস গাইডলাইন, দুটোতে কি আছে? অ্যাটলিস্ট পরপর 2 বছর 5টার বেশি এপিসোড হতে হবে, বা 3 বছর 3টের বেশি এপিসোড হতে হবে। ওকে, তাদেরকে আমরা ক্রনিক রিকারেন্ট টনসিলাইটিস। আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপারট্রফিড হয়ে আছে, কজিং অবস্ট্রাকশন, স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এন্ড অল। ওকে, সো যাই হোক, এরকম আরো হাজারো ইন্ডিকেশনস আছে স্টাইলয়েডেক্টমি করার জন্য, আমরা গ্লসোফ্যারিঞ্জিয়াল নিউরেক্টমি করার জন্য, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেসের এপিসোড রয়েছে সেখানে, ঠিক আছে? হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। সো ওগুলোতে আমরা যাচ্ছি না, কারণ আগের দিন এগুলো বলা হয়েছে, ঠিক আছে? আজকে আমরা এক্সটেন্সিভলি টনসিলেক্টমি নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ থিং, আফটার সিলেকশন অফ দ্য পেশেন্টস, আমরা যখন পেশেন্টকে টনসিলেক্টমির জন্য পোস্ট করলাম, সো উইল ডু দ্য অ্যানাস্থেটিক চেকআপ, তাই তো? Anesthesia will look for any if there is anything extraordinary needed during the surgery, তাই তো? তো সেগুলো আমরা করাটার পর পেশেন্ট টেবিলে গেল, ওকে, অপারেশন টেবিলে। সো ইট উইল বি ডান আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অর লোকাল অ্যানেস্থেসিয়া? জেনারেল অ্যানেস্থেসিয়া। কেন? লোকাল অ্যানেস্থেসিয়া মানে কি? আমরা লোকাল একটা ইনফিলট্রেট করব জায়গাটা, তারপরে সেই জায়গাটা কি হয়ে যাবে? পেনলেস, নামনেস হয়ে যাবে, তাই তো? পেশেন্ট উইল নট ফিল এনি পেন, উইল কাট ইট আউট। টনসিলেক্টমিতে সেরকম কিছু করা পসিবল কি? পসিবল, হ্যাঁ, বাট দিস ক্যান বি ডান, হ্যাঁ, বাট ইটস নট রেকমেন্ডেড অ্যান্ড ইটস ভেরি রিস্কি, তাই তো? বুঝতে পেরেছিস তো? আগে যখন গিলেটিন মেথড ছিল, তখন ওরকম ঘচ করে কেটে দিয়ে যা হবে দেখা যাবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এইসব মেথড তো এখন করা হয় না। আমরা এখন ফিনেস, যত ফাইন, যত অ্যাকিউরেট করা যায় সেই দিকে নজর দিই, তাই তো? তো এখন জেনারেল লোকাল অ্যানেস্থেসিয়া করলি ম্যাসিভ ব্লিডিং হচ্ছে, ইটস নট পসিবল। ওকে, সো উইল ডু ইট আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। তো জেনারেল অ্যানেস্থেসিয়া করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া করার সময় ফার্স্ট ফেজ হচ্ছে ইন্ডাকশন অফ দ্য অ্যানেস্থেসিয়া। যখন হয়, উইল ইনটিউবেট দ্য পেশেন্ট, তাই তো? এয়ারওয়েটাকে তো সবার আগে ইম্পর্টেন্স দিতে হবে, তাই তো? ওকে, সো দ্যাট দ্য পেশেন্ট ক্যানট অ্যাসপিরেট and will maintain the anesthesia, তাই তো? ইনহেলেশন অ্যানেস্থেসিক এজেন্ট দিয়ে। হ্যাঁ, তো যখন আমরা টিউবটা পড়াবো, তখন তোর কাছে দুটো রাস্তা আছে, আইদার তুই ওরোট্রাকিয়াল মুখ দিয়ে পড়াবি কিংবা নাক দিয়ে পড়াবি। তো তার আগে তোকে দেখে নিতে হবে whether there is any adenoid or not. অ্যাডিনয়েড যদি হিউজ থাকে তাহলে তুই টিউব পড়াতে পারবি না, বা অ্যাডিনয়েড যদি তোকে টনসিলের সাথে করতে হয় তাহলে তুই নাক দিয়ে টিউব পড়াতে পারবি না। পারবি কি? পারবি না। কিন্তু নাক দিয়ে টিউব পড়াতে পারলে আমাদের সার্জিক্যাল ফিল্ড যেটা, সেটা অনেক বেটার হয়। বুঝতে পেরেছিস তো? কারণ টনসিলের পাশ দিয়েই টিউব যাচ্ছে, একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো টিউব ডিসলজমেন্টের জন্য বা টিউব রিলেটেড ইভেন্টের জন্য অনেক ক্যাটাস্ট্রফির ইতিহাস আছে পৃথিবীতে। বুঝতে পেরেছিস তো? সার্জারি, হ্যাঁ, জায়গা পাবি না। তুই যে টনসিলটাকে রিট্র্যাক্ট করবি, টানবি, এদিক ওদিক করবি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, ধর টিউবটা চলে গেল একটা টনসিলের ওপর দিয়ে, তাই না, স্পেস করতে গিয়ে এত হিউজ টনসিল তুই জায়গায় পাচ্ছিস না, ইটস ডিফিকাল্ট। তো প্রেফারেবলি নেজোট্রেকিয়াল ইন্টুবেশন, বাট সব সময় করা পসিবল হয় না, তাই তো? তার মানে এই না যে তুই ট্র্যাকিওস্টমি করে দিবি, তোকে ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। ওকে, সো এই সময় ইটস এ, যেহেতু এটা ডাবল স্পেশালিটি এয়ারওয়ে, হ্যাঁ, মানে ইএনটি এবং অ্যানেস্থেসিস দুজনের জন্যই এয়ারওয়েটা ইম্পর্টেন্ট, তাই তো? দুজনেই ওখানে
কাজ, আমি সার্জন হিসেবে ওখানে কাজ করছি আর অ্যানাস্থেসিস্ট ওখানে ইন্টিউবেট করছে। তো কোঅর্ডিনেশন থাকা খুব দরকার। হ্যাঁ, তোর প্রেফারেন্সেস কি? ধর এত হিউজ টনসিল, তুই বাঁ দিকটা করতে গিয়ে তুই মাঝামাঝি টিউব রাখতে পারছিস না, তাই তো? তাহলে তোকে ডান দিকে সরিয়ে আগে এটা করে নিয়ে তারপর আবার বাঁ দিকে সরিয়ে করতে হবে। তো দ্যাট কোঅর্ডিনেশন ইজ ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস কথা? এবার টিউব কি ধরনের হবে সে নিয়ে অনেক কথা আছে। হ্যাঁ, তো অনেক রকমের টিউব হয়। আমরা যেটা নর্মাল এন্ডোট্রেকিয়াল টিউব বলি সেটা হালকা কার্ভ থাকে, তাই তো? সি শেপের টিউব হয়। এরকম আরো অনেক ধরনের টিউব পাওয়া যায়। সেক্ষেত্রে প্রবলেমটা কি? ধর মুখের এইখানটায় টিউবটা লাগানো রয়েছে, তোর ইনস্ট্রুমেন্টেশনের ডিফিকাল্টি হবে। তো সেই জন্য আমরা সাউথ পোল টিউব ইউজ করি অনেক সময়, বুঝতে পেরেছিস? যেটা অ্যাঙ্গুলেশনটা এমন ভাবে থাকে যে এটা লোয়ার লিপের সাথে আটকানো যায়। বুঝতে পেরেছিস কথাটা? তো এরকম ধরনের টিউব হয়। হ্যাঁ, মোস্টলি ফ্লেক্সোমেটালিক টিউব হলে বেটার হয়, কারণ সেটা ফ্লেক্সোমেটালিক টিউবে কি হবে, ওটা কম্প্রেসড হবে না চট করে। তুই যখন ইনস্ট্রুমেন্টটা দিবি চাপাচুপি পড়ে গিয়ে টিউবের উপর কম্প্রেশন হবে না, যাতে ডিউরিং দ্য অপারেশন একটা ক্রনিক হাইপক্সিয়া হয়ে যাচ্ছে আনরিকগনাইজ, হয়তো ভালো করে দেখতেও পেলো না, বুঝতেও পারলো না, তাহলে কি হবে? একটা হাইপক্সিয়া পুরো এপিসোডটা হয়ে গেল, তো আলটিমেটলি ব্রেন ড্যামেজ হবে। তো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট। ঠিক আছে? ব্লেম গেম করে কোনো লাভ নেই। হ্যাঁ, অ্যানাস্থেসিস্ট বলবে সার্জনের জন্য হলো, সার্জন বলবে অ্যানাস্থেসিস্টের জন্য হলো, করে লাভ নেই। ইউ হ্যাভ টু বি সিরিয়াস ফ্রম দ্য ভেরি বিগিনিং। বুঝতে পেরেছিস? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে? এবার পেশেন্ট যখন ইন্ডাকশন হয়ে গেল আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এবার পেশেন্টকে পজিশন করতে হবে। কিভাবে রাখবি পেশেন্টকে? ড্রেসিং ড্রেপিং করতে হয় তার আগে, পুরো সার্জিক্যাল ফিল্ড স্টেরাইল থাকতে হবে। যদিও ওরাল ক্যাভিটি ইজ ফুল অফ কমেনজাল ফ্লোরা। এয়ারওয়েটাকে অ্যাসিওর করতে হবে। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে? তো অনেক কিছু চেক করার ব্যাপার আছে। মানে তুই ধরে ভুল করে অনেক সময় ইসোফেজিয়াল ইন্টিউবেশন হয়ে যায়, এয়ারওয়ে ট্র্যাকিয়াতে গেলই না, সিঙ্গেল সাইডেড ইন্টিউবেশন হয়ে গেল, একটা ব্রঙ্কাইতে ঢুকে গেল। ঠিক আছে? কাফের মধ্যে লিকেজ রয়েছে, টিউবের মধ্যে লিকেজ রয়েছে। হ্যাঁ, এগুলো ভালো করে চেক করতে হবে। যখন সবকিছু হওয়ার পর অ্যানাস্থেসিস্ট বললো হ্যাঁ ক্যাপনোগ্রাফি রিডিং ঠিক আছে, এভরিথিং, প্রেশার ঠিক আছে, এয়ারওয়ে প্রেশার ঠিক আছে, মনিটরে কোনো রকম ডিফেক্ট নেই, এভরিথিং, দেন তারপরে তোর জব, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল পেশেন্টকে আমাকে পজিশন করতে হবে, তাই তো? তো পজিশনটার টনসিলেক্টরি পজিশন, রোজেস পজিশনও বলা হয়। হ্যাঁ, নাম দেওয়া হয়েছে। এনিওয়ে, ব্যাপারটা কি জানিস তো? পরীক্ষা দিলি তো? পেশেন্ট সুপাইন থাকবে কিন্তু হেড এক্সটেন্ডেড থাকবে। কথা বুঝলি তো? হ্যাঁ, পেশেন্ট সুপাইন থাকবে কিন্তু হেড এক্সটেন্ডেড থাকবে। বুঝলি তো? অ্যাটলান্টা অক্সিপিটাল জয়েন্টে এক্সটেনশন থাকবে হালকা। ঠিক আছে? হ্যাঁ, তো তার জন্য কি করব আমরা? একটা স্যান্ড ব্যাগ দেবো, এক্সেসিভ বড় না, এক্সেসিভ নিচুও নয়। ঠিক আছে? মোটামুটি সাইজ হিসাবে পেশেন্টের বডি ওয়েট। বড় দিলে কি হবে? তুই তো এত এক্সটেনশন করলি, হাইপার এক্সটেনশন করলি, তাহলে কি হবে? হ্যাঁ, ব্রিদিং ডিফিকাল্টি। তো টিউব পড়ানো আছে, তো নিজে নিঃশ্বাসই নিচ্ছে। বুঝেছিস তো? একটা শূন্যে একটা ঘাড় ঝুলিয়ে রাখতাম 5 মিনিট, এতক্ষণ ধরে একটা সার্জারি করবি, তাহলে কি হবে? হ্যাঁ, হতে পারে গ্রিজেল সিনড্রোম বলা হয়। ঠিক আছে? অ্যাটলান্টা অক্সিপিটাল জয়েন্ট ডিসলোকেশন হতে পারে। এগুলো তো রেয়ারলি হয়। হ্যাঁ, কিন্তু আরো কি হয়, একটা ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি অত সহজে ছিঁড়ে যায়? 5 বার কোপ মারতে হয় তারপর ক্যারোটিড আর্টারি কাটে। ঠিক আছে? অত ইজি নয়। হ্যাঁ, কি হবে? একটা নিউরাল কম্প্রেশন হবে, মায়ালজিয়া হবে, মাসল একটা টেনশন হবে। হ্যাঁ, পেশেন্ট অপারেশনের পরে কমপ্লেন করে যাবে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস তো? মাসেল টিয়ারও হতে পারে। সার্ভাইকাল কলামে যতগুলো মাসেল রয়েছে একটা টিয়ার হতে পারে, সেখানে হিমাটোমা হতে পারে, সেখানে ইনফ্লামেশন হবে। তাহলে হলো তোর গলার অপারেশন আর কন্টিনিউয়াস পেশেন্ট কমপ্লেন করে যাচ্ছে আমার ঘাড়ে ব্যথা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস তো? কারণ তো অনেকগুলো লিগামেন্ট থাকে, লিগামেন্টে টিয়ার হতে পারে, ইনজুরি হতে পারে, আর এক্সট্রিম অফ কেসে ডিসলোকেশন অবধি হতে পারে, তাই তো? বুঝতে পেরেছিস আমার কথা? হলো তো এই হলো, তুই তারপরে পজিশন করলি, এবার তুই কি করবি? মুখের ভেতর দিয়ে অপারেশনটা করবি, মুখটা খুলতে হবে। তার জন্য যে যন্ত্র লাগবে এখানে রাখা রয়েছে, কেউ একজন তুলে বল। তোল দেখাচ্ছিস তো? তোল না, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এখানে ভুল যত করবি অ্যাকচুয়াল রাইফে তত বেশি ঠিক করবি। বুঝতে পেরেছিস?
এটা হচ্ছে একটা মাউথ গ্যাগ। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ মাউথ গ্যাগ। এই মাউথ গ্যাগের স্পেশালিটি কি? এটা একটা পার্ট তো। টু রিট্রাক্ট হোয়াট? ইটস এ টাং ব্লেড, মাউথ গ্যাগ উইথ টাং ব্লেড। হ্যাঁ, এটা টাং ব্লেড। তো টাংটাকে রিট্রাক্ট করে রাখার জন্য, সো দ্যাট দিস টাং ডাজ নট কাম ইনটু ইওর ফিল্ড। বুঝতে পেরেছিস তো? লাগা লাগা, তুই এটাকে লাগা। তুই নিজের মুখের দিকে পয়েন্ট করে লাগা, কিরকম ভাবে থাকবে। দে এদিকে দে, সারাদিন লাগিয়ে দেবে। এই দেখ, হ্যাঁ দেখ, এটা আলাদা আলাদা কিন্তু নাম আছে। এনিওয়ে এটা দুটো মিলে ইনস্ট্রুমেন্ট। এটা দেখছিস ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ, ঠিক আছে? টাঙের সাইজ অনুযায়ী তুই ইউজ করবি, তাই তো? ট্রায়াল অ্যান্ড এররও হতে পারে, মানে তুই একটা দিলি, দেখলি যে যতটা পসিবল রিট্র্যাক্ট করা যায়, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সেইটা। এই দেখ, হ্যাঁ এখানে একটা লিভার রয়েছে, ওকে, ইউ জাস্ট পুট ইট লাইক দিস, হয়ে গেল। এবার তুই এটাকে হালকা চাপ দিয়ে টানবি, তাহলে এই মুখটা এতটা খোলা থাকলো। আরো তোর ভালো বেটার যদি করা যায়, আরো এমন ভাবে করবি না যাতে সব ছিঁড়ে ছুঁড়ে বেরিয়ে যায়, ওকে? টাং ফাং লিপ ফিপ সব ছিঁড়ে গেল, এরকম ভাবে নয়। ডেন্টাল ইনজুরি হলে এরকম ভাবে নয়। হ্যাঁ, এখানে দাঁতটা এনগেজ থাকবে, তাই তো? অনেক সময় এখানে রাবার ব্যান্ড দেওয়া থাকে কিছু কিছু ইনস্ট্রুমেন্টে, বা আমরা গজ পিসও রাখতে পারি বা ডাইরেক্টও রাখতে পারি, ডিপেন্ডিং আপন ধর পেশেন্টের লুজ টিথ আছে, হ্যাঁ, তার তুই সেরকম প্রেশার দিবি না। এইটা তোর হিউম্যান ইয়ে আর কি। হ্যাঁ, মানে তোকে ইভালুয়েট করতে হবে এইটা কিরকম ভাবে থাকবে। তুই ধর এখানে শুয়ে আছিস, এটা তোর মাথা, ঠিক আছে? তাহলে ইনস্ট্রুমেন্টটা কিভাবে থাকবে দেখা, আমি দিয়েই দিলাম করে। তো জিপটা যেদিকে থাকবে এটা সেদিকে থাকবে, তাই তো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ হ্যাঁ, টান, খোল, আরো খোল। হ্যাঁ, তুই সমান ভাবে মুখটা খোল নিজের। ভেরি গুড। পান গুটকা খাস না তো? খাস? ঠিক আছে, তাহলে বড় করে খোল। কেন পান গুটকা খেলে, কেন বললাম কথাটা? ওরাল সাবমিউকোজাল ফাইব্রোসিস, তাই তো? হয়ে গেল। এবার কি হলো, তোর সামনে কি আছে? বড় বড় দুটো টনসিল দেখতে পাচ্ছিস। দেখতে হবে, অন্ধকারে কোনো কাজ নেই, বুঝতে পেরেছিস? যত তুই বড় করে ভালো করে দেখতে হবে, তোর সার্জারি তত ক্লিন হবে, তাই তো? তাহলে এবার অ্যাসপিরেশন প্রিভেন্ট করার জন্য আমাকে কিছু করতে হবে। যদিও টিউব দেওয়া রয়েছে, কাফ টিউব আছে, স্টিল ইউ হ্যাভ টু ডাবল সিকিউর ইট। কিভাবে? উইল পুট এ প্যাক ফ্যারিংসের ভেতরে, হাইপোফ্যারিংস, ল্যারিংসের ওপেনিং, ল্যারিঞ্জিয়াল ইনলেটের ওপেনিং, এই জায়গাগুলোকে কভার করার জন্য একটা ফ্যারিঞ্জিয়াল প্যাক দিতে হবে ভেতরে, বুঝতে পেরেছিস? ডাবল সিকিউর হয়ে গেল। এমনিতেই ট্রিপল সিকিউর অ্যাকচুয়ালি। তোর পজিশনটা একটা সিকিউরিটি, তোর মাথাটা নিচের দিকে রয়েছে, তো তার মানে ব্লাডস এন্ড এভরিথিং উইল নিচের দিকে আসবে, ওকে? ডিপেন্ডেন্ট পার্ট হলো ওটা। সেকেন্ড হচ্ছে তোর টিউব, থার্ড হচ্ছে তোর প্যাক। তাহলে তিনটে লেয়ারে আমরা সিকিউরিটি দিলাম, তাই তো? এবার আমরা অপারেশন স্টার্ট করব, বুঝে গেলি? তাহলে অপারেশন স্টার্ট করতে গেলে কি করতে হবে? তার আগে এবার তোকে বলতে হবে টনসিলেক্টমি কত ধরনের হয়। বল। টনসিল হোল্ডিং ফরসেপস। টনসিলটা হোল্ড করতে হবে, তাহলে কোনটা ইনস্ট্রুমেন্ট টনসিল হোল্ডিং ফরসেপস? হ্যাঁ বল, কোনটা এখানে এমন ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে টনসিলটাকে ধরা যাবে? দেখ, মেয়েরা কিন্তু বেশি কমন সেন্স, তুই খালি চশমা পরে ঘুরেই বেড়াচ্ছিস। বল কোনটা ধরতে হবে, কোনটা নিবি? ওইটা দিয়ে টনসিল ধরবি? টনসিলটা কতটুকু হয় রে, একটু আইডিয়া আছে না? It's a forceps. ওটা না, এটা। হ্যাঁ ঠিক আছে। এই ব্লেডটা আরেকটু বড় হওয়া উচিত ছিল, হ্যাঁ এটা প্রপার নয়, ঠিক আছে? হ্যাঁ, এটার ওপর আর নিচের, মানে
নিচের দিকের ব্লেডটা একটু সাইজে বড় হয়, উপরটা একটু ছোট হয়। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো এটাকে আমরা টনসিল হোল্ডিং ফরসেপ হিসাবে এখন একটু ইমাজিন করে নিচ্ছি। ওকে, তো ইনস্ট্রুমেন্ট কিভাবে ধরতে হয়, এই আঙুল আর এই আঙুল আগের বারবার করে বলেছি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? এই যন্ত্রটা খারাপ হয়ে গেছে। তো ধরে দেখা সবাই, 3-4 জন দেখা। ধর, তাহলে তুই কোন দিকে টনসিলটা কাটবি? এটা এই যে ডান হাতে ধরলি, হ্যাঁ ধর, ধরে দেখা। তাহলে বাঁ দিকেরটা ধরে দেখা কিভাবে ধরবি। হ্যাঁ, তাহলে তোমার দু হাত ভালো হতে হবে ঠিকঠাক ভাবে। ধর এটা তোর টনসিল, তাই তো? ধর এটা তোর টনসিল, তাহলে তুই এইভাবে ধরলি, তাই তো? এবার টনসিলটাকে ধরে তোকে রিট্র্যাক্ট করতে হবে। বুঝতে পেরেছিস? তুই কোন জায়গাটা, এটা যদি এটা যেমন দিস ইজ দ্য লাক্স ফরসেপস, এইটা দিয়ে ধরলে কি হবে টনসিলটা? তুই এন্ডগুলো দেখেছিস কিরকম শার্প এবং ইকুয়াল, একদম গেঁথে ছিঁড়ে যাবে। যেই তুই ধরবি তখন এটা ছিঁড়ে যাবে। ওকে, সো প্রেসারটা এমন হবে, এটা হাতের খেলা, হ্যাঁ, যাতে তুই পুরো ছিঁড়ে না বের করে। সে আছে, দেয়নি, এটা দিয়ে করছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম না, সেটা দেয়নি এবার। ঠিক আছে, তুই টনসিল হোল্ড এটাকে ধরবি। ধর তুই আপার পোলে কাজ করছিস, হ্যাঁ, এরকম কোনো ফিক্স ব্যাপার নেই যে একই রকম ভাবেই পুরো সার্জারিটা ধরে করতে হবে। ধর তুই আপার পোলে কাজ করছিস, তাহলে তোর টনসিলটাকে তার আপার পোলের জায়গাটায় তুই কাজ করবি, তাহলে তোকে টনসিলটা কিভাবে ধরতে হবে? মিডিয়ালি টানবি, লোয়ার, তাই তো? একটু ভেতর দিকে করে নিচের দিকে টানতে হবে, তাহলে তুই টনসিলের সুপিরিয়র পোল ব্যাপারটা দেখতে পাবি, তাই তো? তাই তো বেসিক্যালি টনসিলটাকে তোর চারিদিকে অ্যাটাচমেন্ট থেকে ছাড়াতে হবে, এই তো কথা। হ্যাঁ, তো কেন টানবি? সার্জারি ইজ অ্যাবাউট ট্রাকশন, রিট্রাকশন, গেটিং প্রপার প্লেন। বুঝতে পেরেছিস? আমি দেখাচ্ছি, এগুলো ইয়ে করো, ভিডিওটা অন করো। এই দেখ, এই তো টনসিল, ধর এটা টনসিল আমার, বুঝতে পেরেছিস তো? এদিকে একটা মাসেল আছে, সে একটা পিলার তৈরি করে, পোস্টেরিয়রলি একটা মাসেল আছে, সে একটা পিলার তৈরি করে, তাই তো? এবার নামগুলো বলতে হবে। এটা হচ্ছে প্যালাটো গ্লসাস, এটা প্যালাটো ফ্যারিঞ্জিয়াস। তাহলে অ্যান্টেরিয়র পিলার হচ্ছে প্যালাটো গ্লসাস, এটা প্যালাটো ফ্যারিঞ্জিয়াস, এখানে আছে টনসিল। এবার যেহেতু এরকম ভাবে টানলি, তাহলে তোর সুপিরিয়র পোল আর অ্যান্টেরিয়র পোলের মধ্যে জায়গাটা একদম ক্লিয়ার হলো। ইউ উইল পুট এ ইনসিশন দেয়ার, ঠিক আছে? জাস্ট এরকম একটা কার্ভিলিনিয়ার ইনসিশন, অ্যান্টেরিয়র পিলারের জাস্ট মিডিয়ালি তুই একটা ইনসিশন দিলি, ঠিক আছে? যদিও টনসিলেক্টমির অনেক মেথড আছে, কিন্তু যেটা বেসিক মেথড সেটা তোমায় ভালো করে জানতেই হবে। ওকে, তো আগে ভালো করে গাড়ি চালানো শেখার পর তুমি অন্য কিছু চালাবে। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে ইনসিশনটা দিলি, দেওয়ার পর তোর কাজটা কি? টনসিলটাকে ওই পিলার থেকে ছাড়ানো, তাই তো? তাহলে উই নিড অ্যানাদার ইনস্ট্রুমেন্ট টু ডিসেক্ট ইট আউট, তাই তো? আর একটু ভালো করে ডিসেক্ট করার জন্য প্লেনটা, প্লেনের মধ্যে যেতে হবে। হ্যাঁ, টনসিলের মধ্যে দিয়ে তুমি গেলে শুধু ব্লিডিংই হবে, টনসিলও থেকে যাবে, তুমি ভালো করে করতেও পারবে না, ইট উইল হেল্প, তাই তো? তাহলে উই নিড অ্যানাদার ইনস্ট্রুমেন্ট, তাই তো? দ্যাট ইজ নোন অ্যাজ টনসিলার ডিসেক্টর। কোথায় আছে? দিস ওয়ান ইজ দ্য টনসিলার ডিসেক্টর। দেখে নাও সবাই, অনেক লোকজন আছে ক্লাসে আজকে, তাই তো? এরকম ভাবে টনসিলটাকে ধরে রেখেছিস এক হাতে, আর একটা হাত দিয়ে তুই ডিসেক্ট করছিস, জাস্ট এরকম ভাবে পুশ করছিস, হ্যাঁ, টনসিলটাকে ছাড়াচ্ছিস। বুঝতে পেরেছিস? এখানে দেখ দুটো এন্ড রয়েছে, হ্যাঁ, একটা একটু শার্প আছে, একটা একটু ব্লান্ট আছে, হ্যাঁ, বা সেরেটেডও থাকতে পারে একটা এন্ড। যদি কোনো ফাইব্রাস টিস্যু থাকে কাটার জন্য, এমনিতে তুই ডিরেকশনটা কিরকম হবে? এইরকম, এইদিকে তোর টনসিলার বেড, মাসেল ফাসেল, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, আর এদিকে টনসিল, তাই তো? তুই এই দিকটা প্রোটেক্ট করবি, আননেসেসারি ইনজুরি যদি এদিকে হয়, দেয়ার উইল বি ব্লিডিং, তাই তো? দিয়ে তুই ছাড়াচ্ছিস, তাই তো? এবার তোর এখানে একটা খুব একটা মানে বাজে ফাইব্রোটিক টিস্যু এলো, তাহলে তুই এটাকে জাস্ট ঘুরিয়ে নিয়ে সেরেটের এন্ডটা দিয়ে কেটে দিবি। কাঁচি ইউজ করতে পারিস, হোয়াট এভার, বাট একটা সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজটা হবে।
বুঝতে পেরেছিস? হলো? তো তারপরে তুই ব্লান্টলি ডিসেক্ট করছিস হ্যাঁ, চারিদিক থেকে তুই ক্যাপসুলটাকে দেখে দেখে একটা প্লেন থাকবে, সেই প্লেনে ডিসেক্ট করে তুই গেলি। দেখালাম হ্যাঁ এরকম, হ্যাঁ ঠিক আছে, করে গেলি। এবার টনসিলটা ছাড়াতে তুই ইনফিরিয়র পোলের এখানে এলি। বুঝতে পেরেছিস তো? ইনফিরিয়র পোলে সব থেকে বড় বড় ভেসেল গুলো থাকে, পুরোটা জুড়েই থাকে হ্যাঁ, বাট এখানে মেজর ভেসেল থাকে। ওকে, টনসিলার আর্টারি হ্যাঁ এদিকে এলো। এবার যখন তুই এই পোলটা এলি তখন এটাকে কাটতে হবে, তাই তো? টনসিলটাকে বার করবি, যে কাটবি অমনি চঁচা করে ব্লিডিং শুরু হবে। তো তার আগেই তোকে এটাকে বেঁধে নিতে হবে, তাই তো? পোলটাকে বেঁধে নিতে হবে। তো পোলটা বাঁধবি কি করে? নাও দ্য কোয়েশ্চেন ইজ পোলটা বাঁধবি কি করে? ধর এইটা তোর পুরোটা টনসিল, এইখানে তোর ইনফিরিয়র পোলটা রয়েছে, পুরো টনসিলটা ছাড়ানো হয়ে গেছে, পোলটা জাস্ট আটকে আছে। বুঝতে পেরেছিস? তাহলে তুই এটা বাঁধবি কি করে? ফার্স্ট আমাকে এমন একটা যন্ত্র নিতে হবে যেটা এই পোলটাকে এরকম ভাবে ক্যাচ করবে। বুঝতে পেরেছিস? ক্যাচ করলো, উই কল ইট নিগাস। ঠিক আছে, হলো? নিগাস হিমোস্ট্যাটিক ফোর্সেপ, জাস্ট ক্যাচ করলো। হ্যাঁ কার্ভ, হ্যাঁ ঠিক আছে। এটা দিয়ে ক্যাচ করলি, ক্যাচ করার পর তোকে এবার ওখানে মাপতে হবে। এই বাঁধা কাজটা অত ইজি না, ছোট স্পেস, আঙুল দিয়ে তুই সুন্দর করে বাঁধতে পারবি তা নয়, কাঁথা সেলাইয়ের মতো হবে না। ঠিক আছে, হ্যাঁ তাহলে তোকে এটা নিচে দিয়ে নট পাস করিয়ে বাঁধতে হবে, তাই তো? সেটার জন্য নট টায়ার কোথায় দেয়নি, সেটার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, ডেপথে বাঁধতে গেলে ওটা টেকনিক আছে। তোকে সুন্দর করে সিল্কটা নিয়ে গিয়ে ওর পেছনে পাস করিয়ে একদিকে টেনশন ধরে রেখে আরেক দিক দিয়ে নটটা আস্তে আস্তে পাস করিয়ে বন্ধ করতে হবে। এখানে তোর অ্যাসিস্ট্যান্টের রোল আছে। তোর আঙুল যদি না পৌঁছাতে ওখানে টানটা তো রাখতে পারবি না, তো টাইট হতে হবে রে ভাই, তাই না? হবে না, ঠিক আছে। হ্যাঁ, টনসিলার নট টায়ার, ওকে, নট স্লিপার এন্ড টায়ার। বুঝতে পেরেছিস তো? বইয়ে ছবি দেখে নিবি, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। হ্যাঁ, এনিওয়ে দিয়ে তারপরে তোর সুতো টুতো আছে, পরের দিন করে দেখে নিবি। হ্যাঁ হয়ে গেল। আবার ধর অন্য কোথাও একটা ভেসেল, তুই একটা বেডে দেখলি একটা ভেসেল থেকে ব্লিড করছে, তুই প্রথমে এইটা দিয়ে তো ডাইরেক্ট ধরতে পারবি না, তুই জাস্ট ভেসেলটাকে ক্যাচ করলি এরকম, হ্যাঁ দিস স্ট্রেট আর্টারি ফোর্সেপস, ঠিক আছে? ক্যাচ করলি, ক্যাচ করার পর তারপরে এটাকে এর নিচে পাস করালি, তাই তো? এর নিচে দিয়ে এরকম ভাবে পাস করালি, ঠিক আছে? হলো, হওয়ার পর তারপরে তুই আবার এখানে বাঁধলি, হলো? তো বাঁধা শিখতে হবে, এখনকার যুগে বাঁধতে লাগে না, হ্যাঁ ভালো ভালো ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু বাঁধা শিখতে হবে, তাও মাঝে মাঝে বাঁধতে লাগে। হ্যাঁ 6-7 মাস আগে একটা বাঁধতে হয়েছিল, এনিওয়ে হ্যাঁ ঠিক আছে। তো তোমাকে শিখতে হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবার দেখ আগেকার যুগে, আচ্ছা এটা হচ্ছে একটা সাকশন, হ্যাঁ এই সাকশনটা জেনারেলি ইউজ করা হয় না, ইয়ংকর সাকশন বলে একটা হয়, যেটা সামনের দিকটা পারফোরেটেড ব্লান্ট একটা এন্ড থাকে, যাতে তোর টনসিলার বেডে কোনো ভেসেলকে সাক করে আবার খুলে না ফেলিস বা ইনজুরি না হয়। এটাতে কি হবে? ইনজুরি হবে তো ডাইরেক্ট, তাই তো? ডাইরেক্ট তুই একটা ভেসেলের উপর দিলি, সেটা তো খুলে গিয়ে আবার ব্লিড করবে, তাই তো? আর ওই জায়গাটার এত বেশি এক্সেসিভ সাকশন হয়তো হলো যে টিস্যু চিড়ে এলো। বুঝতে পেরেছিস তো? সেই জন্য আমরা ইয়ংকর সাকশন ইউজ করি, যেটা বেডের মধ্যে খুব জেন্টলি, হ্যাঁ উইদাউট এনি ট্রমা সাক করে লোকালাইজ করে তারপরে সেই জায়গাটাকে আমরা ক্যাচ করি। আনটিল এন্ড আনলেস ব্লিডিং হচ্ছে না, ধর, হ্যাঁ ডোন্ট ডিস্টার্ব ইট, ঠিক আছে? আমি প্রেফারেবলি সাক করা পছন্দ করি, যা ব্লিডিং আমার সামনেই হোক। এনিওয়ে দিস ইজ নট দ্য ডিকটাম, ওকে? So don't suck the tonsillar bed unnecessary, you will open up some new vessel. হ্যাঁ এনিওয়ে এটা ঢোকাচ্ছে না। আচ্ছা এখানে আরেকটা, সাক করা যাবে না, ওকে? তুমি সুন্দর করে কটন দিয়ে ভালো করে মুছে ব্লিডারটাকে দেখো, আইডেন্টিফাই করো এন্ড ক্যাচ হোল্ড ইট। বুঝতে পেরেছিস আমার কথা? আচ্ছা এটা একটা যন্ত্র আগে ইউজ করা হতো, এখনো অনেকে করে,
কল্ড টনসিলার স্নেয়ার। বুঝতে পেরেছিস তো? এখানে দেখ একটা এরকম তারের মতো রয়েছে, ওকে? আমরা জাস্ট টনসিলটাকে এর মধ্যে দিয়ে, ধরে লোয়ার পোলটা কাটা হয়নি, হ্যাঁ, এই সিচুয়েশন, টনসিলটা এর মধ্যে দিয়ে পাস করিয়ে জাস্ট এরকম করে কেটে গেল, টনসিলটাকে ক্রাশ করে কেটে দিল, আর্টারিটাকে ক্রাশ করে কেটে দিল। তারপর কি করবি? তখন আবার ধরতে হবে, আবার সেই পুরোনো মেথডে ফিরে যেতে হবে। ওই জন্য স্নেয়ার এখন ডিসকারেজ করা হয়, হ্যাঁ, অনেকে এখনো ইউজ করে, কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা এখনো রয়েছে আমাদের। ওকে, তাহলে মোটামুটি বোঝা গেল একটা ইমাজিনেশন হলো। কি কি হলো না হলো? কি হলো? নেই, নেই। এবার তোর ব্লিডিং দেখার জন্য একটা পিলার রিট্রাক্টর আছে, হ্যাঁ, ওটা দিয়ে জাস্ট ওই অ্যান্টেরিয়র পিলার বা অ্যান্টেরিয়র পিলারকে একটু রিট্রাক্ট করে করে আমরা সব এরিয়াগুলো ভালো করে দেখে নিই। আগের দিনই বলেছিলাম কেন টনসিলার ব্লিডিং ইজ সো ইম্পর্টেন্ট, তাই তো? বুঝতে পেরেছিস তো? তাহলে কমপ্লিকেশনস তো খুব ইজি, এত সুন্দর করে বোঝানোর পর ইউ শুড নো দ্য কমপ্লিকেশন। স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। কি কি হতে পারে? অ্যাপ্লাই ইওর কমন সেন্স। হ্যাঁ, কি? হিমাটোমা ছাড়ো, হেমারেজ তো হলো, হেমারেজ তো জানিসই, এবং এটা মিস করা চলবে না। হ্যাঁ, একটা কমপ্লিকেশন দ্যাট ইজ ব্লিডিং। ব্লিডিং এর টাইপ বলেছিলাম, ডিউরিং অপারেশন যদি ব্লিডিং হয় দ্যাট ইজ প্রাইমারি হেমারেজ, আর যদি 5-7 দিন, 5 থেকে 10 দিনের মধ্যে হয় দ্যাট ইজ সেকেন্ডারি হেমারেজ। মাঝখানে একটা রিয়াকশনারি হেমারেজ বলে, হ্যাঁ, 24 ঘন্টা বিকেলে ব্লিডিং হচ্ছে, বিকেলের সন্ধ্যাবেলা রাউন্ড দিতে গিয়ে দেখছিস ব্লিডিং হচ্ছে, দ্যাট ইজ রিয়াকশনারি হেমারেজ। বেসিক্যালি ইউ মিসড আ ব্লিডিং পয়েন্ট, যেটা হয়তো নট পট দিয়েছিল, খুলে গেছে, দ্যাটস ইট। ওকে, the reaction, after recovery from the anesthesia, blood pressure, so sympathetic system, everything will come to at its own pace, খুলে যাবে। বুঝতে পেরেছিস তো? দ্যাট ইজ রিয়াকশনারি ব্লিডিং। ওকে, তো সেই জন্য অপারেশনের সময় আমরা অনেক সময় অ্যানেস্থেসিস্টকে বলি একটু ভালসালভা দিন, হ্যাঁ, যাতে একটু লাইট করে দিন, আমরা দেখতে পাই যাতে কোনো ব্লিডিং আমরা মিস করলাম কিনা। ওকে, তাহলে কমন সেন্স অ্যাপ্লাই করো। কি কি কমপ্লিকেশনস হতে পারে? স্টার্ট ফ্রম দ্য অ্যানাস্থেসিয়া কমপ্লিকেশনস, টিউব রিলেটেড কমপ্লিকেশনস, তাই তো? হাইপক্সিয়া হলো, অ্যানাথেনা। তারপরে তুই ইনস্ট্রুমেন্টেশন শুরু করলি, তুই দাঁত ভেঙে দিলি, মাড়ি থেকে ব্লিডিং হলো, জিভ কেটে গেল, হ্যাঁ হ্যাঁ হয়, ওই ফরেন বডি তখন ওটা আবার ইসোভেস্কোপি দিয়ে বার করতে হবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, হয়ে গেল। আর কি হতে পারে? জিভ টিপ সব ইনজুরি করলি, কোন থেকে ব্লিডিং হলো, এবার ইনসিশন দিতে গিয়ে ভুল ইনসিশন দিয়ে দিলি, সফট প্যালেটের উপর এমন করে প্যালাটোগ্লসালের মাঝ বরাবর একটা ইনসিশন দিয়ে দিলি, হতে পারে তো? হয়, প্রথম প্রথম করতে গেলে হয়, হ্যাঁ, ঠিক আছে, ভুল ভাল ইনসিশন হলো, তুই টনসিল অর্ধেক টিস্যু রেখেই চলে এলি, হতে পারে তো? ব্লিডিং তুই আইডেন্টিফাই করতে পারলি না, সেই জায়গাটা একটা হিমাটোমা হলো, হতে পারে। ইনফেকশন হতে পারে বিভিন্ন রকম, ঠিক আছে, সেটা অপারেশন পরবর্তীকালে। হ্যাঁ, তুই প্যাক গজ পিস ফেলে চলে এলি, হতে পারে তো? ক্রিমিনাল নেগলিজেন্স, 50 কোটি টাকা জরিমানা, ঠিক আছে, হ্যাঁ, হতেই পারে, হাসার কিছু নেই, ইট হ্যাপেন্স, ঠিক আছে। তুই সুপিরিয়র, তুই মেজর ভেসেল ইনজুরি করতে পারিস, তুই টনসিলের বেডটাই চিনতে পারলি না, বেডের ভেতরেও তুই ঢুকে যাচ্ছিস, হ্যাঁ, দিয়ে ক্যারোটিডে ইনজুরি করে দিলি, তো এইসব হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। তারপর ক্যারোটিডে তোর আগে থেকে হয়তো একটা অ্যানিউরিজম আছে, বুঝতে পেরেছিস তো? তুই অপারেশনের সময় যদি কোনো অ্যাবনর্মাল পালসেশন পাস, স্টপ ইট। বুঝতে পেরেছিস? দেখছিস টনসিলটা এরকম দপ দপ করে লাফাচ্ছে অপারেশনের সময়, স্টপ ইট, স্টপ দেয়ার, অ্যাবান্ডন দ্য প্রসিডিওর, ইউ ক্যান নট হার্ম আ পেশেন্ট। কোনো কনফিউশন থাকলে, ওকে, তুই পেশেন্টকে আবার ফেরত আনবি অ্যানাস্থেসিয়া থেকে, একটা ভালো করে অ্যানজিওগ্রাফি করবি, সিটি অ্যানজিও করে দেখবি কোনো অ্যানোমালি আছে কিনা, বুঝতে পেরেছিস? তারপর এবার ক্যারোটিডের গায়ে তুই সামান্য বাইরের লেয়ারটা শুধু হয়তো ইনজুরি করলি, হ্যাঁ, ওখানে একটা সিউডো অ্যানোরিজম ডেভেলপ করলো, ফিউচারে কি ওটাও বাস্ট করতে পারে, বুঝতে পেরেছিস? হলো, আর কি? এতগুলো কমপ্লিকেশন হয়ে গেল। এবার অপারেশনের পরবর্তীকালে কি কি কমপ্লিকেশন হতে পারে? সন্ধ্যেবেলা একটা বাচ্চা পেশেন্ট, হ্যাঁ, তোর কাছে ফোন এলো যে সারাক্ষণ
পেশেন্ট বমি করছে আর রক্ত বেরোচ্ছে, বমি করছে আর রক্ত বেরোচ্ছে, অ্যানাস্থেসিয়ার জন্য বমি করছে। ঠিক আছে, বমি কেন করে? ব্লাড ইজ এক্সট্রিমলি ইরিটেন্ট, গ্যাস্ট্রিক ইরিটেন্ট, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, হিউম্যান বডি তার ভেসেলের বাইরে কোথাও ব্লাড টলারেট করে না, বুঝতে পেরেছিস তো? এনিওয়্যার ব্লিডিং ইওর বডি উইল নো। পেটের মধ্যে যে ব্লাডটা যখনই তুই সোয়ালো করেছিস, সে ইরিটেন্ট, বমি করছে। যত ভমিট করবি তত তোর ভেনাস প্রেশার বাড়বে, আরো বেশি ব্লিডিং হবে, হবে তো? তাই তো? পেশেন্ট দেখলে একদম সাদা ফ্যাকাশে পেল হয়ে গেছে পোস্ট অপ পিরিয়ডে, তার মানে দেয়ার ওয়াজ ব্লিডিং আনআইডেন্টিফাইড, বোঝা যায়নি। হ্যাঁ, ওয়ার্ডে সিস্টারও দেখেনি, কোনো কেউ দেখেনি, সবাই স্যাচুরেশন দেখে চলে আসে, আর কিছু করে না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আনআইডেন্টিফাইড ব্লিডিং থাকতে পারে। তারপর কি থাকবে? পেশেন্টকে কিভাবে, প্রথম কথা হচ্ছে পেশেন্ট যখন রিকভারি হবে, পেশেন্টকে কিভাবে তুই শোয়াবি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পেশেন্ট কিভাবে শুয়ে থাকবে পেশেন্ট, বুঝতে পেরেছিস তো? তুই টনসিলের পজিশনে কিংবা যে কোনো একটা সাইড করে মাথার দিকটা নিচু করে শুয়ে রাখবি, হ্যাঁ, যাতে ব্লাড উইল নট ট্রিকল ডাউন টু ইয়োর এয়ারওয়ে। ওকে, তারপরে তুই 6-7 ঘন্টা পর তুই পেশেন্টকে আস্তে আস্তে খাবার অ্যালাউ করবি। খাবার খেতে এনকারেজ করা হয় না ডিসকারেজ করা হয় অপারেশনের পরে? ও তো খেতে চাইবে না। আইসক্রিম, আইসক্রিম দেওয়া হয়, হ্যাঁ, পেশেন্টরা খুব খুশি হয়, বাচ্চা পেশেন্টরা আইসক্রিম খেতে দেওয়া হয়। ঠিক আছে, পেশেন্টকে আমরা এনকারেজ করব বেশি করে খেতে, বুঝতে পেরেছিস তো? যতটা খেতে পারে এনকারেজ করব, হ্যাঁ, ফ্লুইড, সেমি সলিড ফুড, ডায়েট, হ্যাঁ, যা যত রকম ভাবে টলারেট করতে পারে উইল এনকারেজ ইট। এনকারেজ, তত ব্যথা কম হবে, ফাইব্রোসিস হবে না। ঠিক আছে, লোকাল ইনফ্লামেটরি এগুলো, হ্যাঁ, সাবসাইড করবে, বুঝতে পেরেছিস তো? আর ব্লিডিং এর চান্সও কমবে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে তো, তাই তো? দিস উইল প্রমোট মোর ক্লটস, তাই তো? হ্যাঁ, ওই সময় তো এগুলো আমরা করবো। ঠিক আছে, হ্যাঁ। আর তারপর তাহলে ব্লিডিং ফিডিং ইত্যাদি হলো। এবার যেটা লেট কমপ্লিকেশন, লেট নয়, হ্যাঁ, সেমি অ্যাকিউট বলতে পারিস, দ্যাট ইজ ইনফেকশন, তাই তো? ঠিক আছে, এবার 8-10 দিন পরে ইনফেকশন হবে, পেশেন্ট তোর কাছে ওপিডিতে এলো, প্রচন্ড দুর্গন্ধ করছে, মুখ দিয়ে হ্যারিটোসিস হচ্ছে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক খাইনি ধর, হ্যাঁ, পয়সা ছিল না বা ভুলভাল, হ্যাঁ, রেসপন্ড করেনি, দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খাওয়া পেশেন্ট জেনারেলি এরা, হ্যাঁ, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো তখন ইনফেকশন হবে। ইনফেকশন হলেই তখন যে স্লাগ ফর্মেশন হবে, সেই স্লাগটা মানে ব্লিডিং স্টার্ট হবে, বুঝতে পেরেছিস তো? দ্যাট ইজ সেকেন্ডারি ব্লিডিং। সেকেন্ডারি ব্লিডিং তুই একটা কোনো যন্ত্রপাতি দিয়ে বন্ধ করতে পারবি না, সহজ না, বুঝতে পেরেছিস তো? সেকেন্ডারি ব্লিডিং হলে তোকে তখন ইটস এ হেডেক। কিভাবে বন্ধ হবে ইউ ডোন্ট নো, বুঝতে পেরেছিস? ইউ উইল ফার্স্ট ট্রাই লোকাল গার্গেল, হ্যাঁ, আইসক্রিম, হ্যানা ত্যানা, কোল্ড, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কোল্ড ডায়েট। তারপরে তুই অ্যান্টিবায়োটিক আরো স্ট্রং দিবি, দিয়ে তারপরে তুই আন্ডার জিএ ভালো করে দেখবি। ঠিক আছে, হ্যাঁ, তারপরে দেখছিস ব্লিডিং হচ্ছে আর বন্ধ, বাইপোলার দিচ্ছিস তাও বন্ধ হচ্ছে না, তখন তো ট্রায়াবল, কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন তোমাকে আদার মেজার্স নিতে হবে। ঠিক আছে, ধর একদম ওটি টেবিলে কি ঘা করে ব্লিড করছে, 8-10 দিন পর স্লাগ আউট হয়ে যাচ্ছে, কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন তোমাকে আদার মেজার্স নিতে হবে। তখন কি, অনেক সময় পিলার অব্দি সেলাই করে দিতে হয়, টনসিলের বেড অব্দি সেলাই করতে হয়, বুঝতে পেরেছিস তো? কখনো কখনো এমনও সিচুয়েশন আসতে পারে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বন্ধ করতে হবে, ভাবতে হবে, বুঝতে পেরেছিস? সো এতগুলো ব্যাপার রয়েছে, হ্যাঁ, দিস ইজ টনসিলেক্টমি। খুব কঠিন কি? এইসবই কোশ্চেন আসবে, কমপ্লিকেশন কি, কিভাবে করবে, হ্যানা ত্যানা, এগুলো কমন কোশ্চেন পেশেন্টের, যেগুলো ভুল ধারণা। ভয়েস চেঞ্জ কি হতে পারে পেশেন্টের? হ্যাঁ, ভয়েস একটা বড় জিনিস, সাউন্ড প্রোডাকশন হয়তো হ্যাম্পার্ড হলো না, তাই তো, কিন্তু একটু নেজালিটি অফ ভয়েস, ঠিক আছে, প্যালাটাল টোন যেগুলো ইনক্রিজ থাকে, এরকম ভয়েস আসতে পারে।
জ্বালাতে চাইলে জ্বালাতেই পারে জ্বালাতে চাইলে জ্বালাতেই পারে। তুই যদি ছড়াতে থাকিস ক্রমাগত, হ্যাঁ, কমপ্লিকেশনে প্রথমেই বললি ভয়েস চেঞ্জ, তাহলে তোকে দেবে। হ্যাঁ, হোয়াট ইজ রাইনোলিয়াল ক্লজা, হোয়াট ইজ অ্যাপার্টা, ইত্যাদি ইত্যাদি। ওকে, আর এক ধরনের স্টুডেন্টকে জিজ্ঞেস করে যারা খুব ভালো বললো, কোশ্চেন খুঁজে পাচ্ছি না আর কি করবো। তাহলে বেসিক অ্যাপার্টা কোনটা কিসে হয় না, তোর তো অ্যাডিনয়েডের কিছু কোনো কাজ করিসনি, ঠিক আছে। তোর কোথায় ইনজুরি হওয়ার বা এ হওয়ার চান্সেস বেশি? প্যালেটে? বুঝতে পারছিস তো, প্যালেটেরই এমন একটা করে দিলি, একটা ডিসব্যালেন্স হয়ে গেল। Part of posterior pillar you can remove. Anterior pillar is extremely important. Posterior pillar. What is velopharyngeal sphincter? Posterior pillar is important. What is the function of this sphincter? টনসিলের বেড কি জানিস? রিকনস্ট্রিক্টর বলছি। টনসিলের বেডের অ্যানাটমিটা কে একদিন বললো না আগের দিন? কমন সেন্স, কমন সেন্স। অনেক পেশেন্ট আফটার টনসিল অ্যাডিনয়েড সার্জারি, স্পেশালি অ্যাডিনয়েড সার্জারির পর কমপ্লেন করে যে আমার নেজাল রিগার্জিটেশন হচ্ছে। বুঝতে পেরেছিস তো? লিকুইড, স্পেশালি লিকুইড ফুড নাক দিয়ে বেরিয়ে আসছে, হয়তো প্রচুর দেখেছিস, তাই তো? That is velopharyngeal sphincter, velopharyngeal insufficiency. বুঝতে পেরেছিস? তো এনিওয়ে, টনসিলেক্টমি নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে এখনো অবধি? টাইপস অফ টনসিলেক্টমি আছে, এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। মেথডস অফ টনসিলেক্টমি, টনসিলেক্টমি মেইনলি দুটো, হ্যাঁ, হট টনসিলেক্টমি, কোল্ড টনসিলেক্টমি। কোল্ড টনসিলেক্টমি নিয়ে এতক্ষণ আলোচনা হলো, যেখানে আমরা একটাও পাওয়ার্ড মেশিন ব্যবহার করিনি। করেছি কি? সব কোল্ড স্টিল ইনস্ট্রুমেন্ট, তাই তো? কিন্তু যখনই আমরা ওখানে কোনো ডায়াথার্মি ইউজ করব, বাইপোলার ডায়াথার্মি বা লেজার ইউজ করব বা কোবলেটার ইউজ করব, তখনই এটা হট টনসিলেক্টমি। বুঝতে পেরেছিস? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর মেথডস অফ টনসিলেক্টমি এতক্ষণ যেটা বললাম, দ্যাট ইজ এক্সট্রা ক্যাপসুলার টনসিলেক্টমি। উইথ ক্যাপসুল আমরা টনসিলকে রিমুভ করেছি, তাই তো? ইন টোটো পুরো টনসিলটাকে রিমুভ করেছি উইথ ক্যাপসুল। আবার ইন্ট্রা ক্যাপসুলার টনসিলেক্টমিও হতে পারে, এটা মেইনলি কোবলেটার দিয়ে করা হয়। তার অ্যাডভান্টেজ হচ্ছে পোস্ট অপারেটিভলি পেন খুব কম হয়। বুঝতে পেরেছিস তো? বিকজ ইউ আর হোয়াট এভার ইউ আর ডুইং ইনসাইড দ্য ক্যাপসুল অফ দ্য টনসিল, আর ক্যাপসুলের নিউরাল যে সাপ্লাই অ্যান্ড ভাস্কুলার সাপ্লাই ইজ এক্সট্রিমলি লেস। বুঝতে পেরেছিস তো? কম্পেয়ার টু আদার টনসিলার টিস্যু বা টনসিলার বেড। তাহলে তুই সেই দুটোকে যদি ডিস্টার্ব না করিস, শুধু টিস্যুটাকে বাদ দিয়ে দিলি, ক্যাপসুলটাকে ইনট্যাক্ট রাখলি, তাহলে তোর ব্লিডিংও হবে না, পেনও কম হবে। বুঝতে পেরেছিস তো? বাট এটার কি প্রবলেমটা কি? কিছুটা টিস্যু থেকে যেতে পারে। বুঝতে পেরেছিস তো? এটার জন্য এক্সপার্টিস লাগে আলাদা। হয়ে গেল। আর কি মেথড রয়েছে? তো হলো কোল্ড স্টিল মেথড, যেটা, হ্যাঁ, কোল্ড মেথড। আগেকার যুগে গিলোটিন দিয়ে করা হতো, ঘচাত করে কেটে দেওয়া যাকে বলে, হ্যাঁ, তারপরে দেখা যাবে ব্লিডিং। আর কি হতো? স্নেয়ার আছে, হ্যাঁ হ্যাঁ। ছোট টনসিলে তুই পারবি না, ধরতেই পারা যায় না, হ্যাঁ, নর্মাল হাইপারট্রফি টনসিল। ঠিক আছে। তারপরে তোর এখন লেজার টনসিলোটমি হয়, ঠিক আছে, হ্যাঁ। তারপরে তোর বাইপোলার দিয়ে হয়, কম্বাইনেশন অফ থিং, হ্যাঁ। তুই হয়তো কোল্ড স্টিল দিয়ে করে ব্লিডিং গুলো বাইপোলার দিয়ে বন্ধ করলি, সেটা হয়, ঠিক আছে। আর এখন সব থেকে বেশি অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে কোবলেটার দিয়ে, হ্যাঁ। বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে ব্যাপার। আর কিছু কি মিস গেল? এবার যখন আদার সার্জারির সাথে তুই
এটাকে কম্বাইন করবি, তাহলে স্টাইলয়েড বাদ দিবি। তাহলে টনসিলেক্টমি করে তারপরে তুই সুপেরিয়র কনস্ট্রিক্টরকে স্প্লিট করবি, স্প্লিট করে স্টাইলয়েড খুঁজবি, তুই স্টাইলয়েডকে বাদ দিবি। সো ফার্স্ট থিং ইজ দিস টনসিলেক্টমি, তাই তো? কিছু কি বাকি গেল আমি জানি না, বই তো তোরা পড়েছিস, মোরালেস সব কভার হয়েছে। লেটস সি আ টনসিলেক্টমি নাও কিভাবে করা হয়।